মানে কি বলতে চাচ্ছিস তুই? এটা আবার কি ধরনের কথা? আমি কি কাঁচা মাংস খাবো নাকি? তাহলে আর করার কিছু নেই, বাসা এখন কোনো কিছু রান্না করা হয়নি। না, আমার খিদে পেয়েছে, আমার জন্য খাওয়ার ব্যবস্থা কর। আসছে রে আমার বিয়ে করা মহারানী, আমাকে হুকুম করতে আসছে। যা, আমি পারবো না। ওকে ঠিক আছে, যা, আমার তো সাহায্যের দরকার নেই। ধন্যবাদ। যাক বাবা, বাঁচা গেল। বুঝছো এখন খেতে লাগলে কেমন লাগে। যদিও বা তখন ওর জন্য হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু এখন ইচ্ছে করে আর খাবারটা দিলাম না। আমি ওর বাইরে না থেকে রুমে চলে গেলাম। তারপর যে খাবারগুলো নিয়ে এসেছিলাম ওগুলো সব বাহির করলাম খাওয়ার জন্য। খাওয়া শুরু করব, ঠিক সেই সময় আবার কে যেন দরজা ঠকঠক করা শুরু করলো। তাই খাওয়া বাদ দিয়ে দরজা খুলতে গেলাম। কি ব্যাপার, তুই আবার এখন টাকাটাকি শুরু করেছিস কেন? না, আমার একটু তোকে দরকার ছিল। আমার মনে হয় তোর রুমে কিছু রেখে গেছি। আজব, আমার রুমে আবার তোর কি থাকবে? না, আমার কিছু জিনিস আছে তোর রুমে, চল আমি দেখব। আরে কি ব্যাপার, তুই আবার আমার রুমে কেন ঢুকছিস? আমি বলছি তো তোর কোনো জিনিস নেই আমার রুমে। আমার কথা না শুনে তারপরও মিশু জোর করে আমার রুমে ঢুকে গেল। তারপর পুরো রুমটা ঘুরে ঘুরে কি যেন দেখলো। না, মনে হয় জিনিসটা বাসাতেই রেখে চলে এসেছি, এখানেও নেই। আমি তো বললামই আমার রুমে তোর কোনো জিনিস নেই, তারপরও তুই শুনছিস না। বের হ। হয়েছে হয়েছে, আর রাগ দেখাতে হবে না। আমারও কোনো ইচ্ছে নেই এই রুমে ঢোকার। থাক তুই তোর এই নোংরা রুম নিয়ে। তো জানা। এরপর মিশু আমাকে আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আমিও সাথে সাথে দরজা বন্ধ করে দিলাম। সাথে সাথে আবার দরজা ঠকঠক করা শুরু করলো। আবার কি হলো? না মানে তোকে একটা কথা বলতে আসলাম। বল, কি বলবে? বেশি কিছু না, আমি বলতে আসলাম এটাই যে তোর রুম থেকে এই ছোট্ট খাবার প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি। ভালো, এবার দূর হয় এখান থেকে। যেটা তোর ইচ্ছে, আর হ্যাঁ, খাবারগুলো দেখে শুনে খাস। দিলাম দরজা বন্ধ করে। তারপর আবার বিছানায় গেলাম খাবারের প্যাকেটগুলো বের করতে। কিন্তু এ কি, খাবারের প্যাকেট ছিল দুটো, কিন্তু এখন একটা কেন? তার মানে মিশু আমার রুমে ঢুকে খাবারের প্যাকেটটা নিতে এসেছিল। কি বাজে মেয়ে। যাক, প্যাকেট ওর জন্য নিয়ে এসেছিলাম, ওর ভাগ্যের জিনিস ও নিয়ে গেছে। আমি আর কিছু না ভেবে নিজের জন্য আনা খাবারের প্যাকেটটা খুললাম। খুলে শুধু মুখে দিয়েছে। ইস কি ঝাল! খাবারে এত ঝাল কি করে এলো? হঠাৎ মনে পড়লো মিশুর বলা কথাটা। তার মানে এই কাজটাই পেতনি করেছে। আজকে আর ওকে আমি ছাড়ছি না। এই চুন্নি, দরজা খোল, দরজা খোল বলছি। ওহো, এখন দরজা খুলতে পারবো না, আমি এখন খেতে বসেছি। খাওয়ার সময় আমাকে বিরক্ত করবি না তো, যা এখান থেকে। তোর খাওয়ার আমি গুষ্টি কিলাই, বের করছি তোর খাওয়া। লজ্জা করো না এভাবে অন্যের খাবার চুরি করে খেতে? শালির চুন্নি মেয়ে কথাকার। দেখ, উল্টাপাল্টা কথা বলবি না। আমি আমার আনা খাবার খাচ্ছি, আমি তোর মতো না, পেটুশালা। চুন্নির মায়ের বড় গলা, একে তো চুরি করেছিস, তার উপর আবার আমার খাবারে গুঁড়ো মরিচ মিশিয়ে দিয়েছিস। পেতনি কোথাকার। মিশিয়ে দিয়ে বেশ করেছি, ব্যাটা রাক্ষস। একা একা দুজনের খাবার গিলতে গেছিলি। এদিকে আমার তখন খিদে পেট জ্বলে যাচ্ছিল, আর উনি আরাম করে খাবেন, এই জন্য দিলাম স্বাদ মিটিয়ে। যা, এখন খা ভালো করে। তুই শুধু একবার রুম থেকে বের হ, তোকে একবার শুধু বাটি পেয়ে নেই, তারপর দেখবি তোর কি অবস্থা করে। আবে যা, তুই আমার কিছুই করতে পারবি না। মদনের দৌড় নিজের রুম পর্যন্ত। সেটা সময় হলে বুঝতে পারবে। দেখা যাবে। দেখা যাবে। চলে এলাম নিজের রুমে। রাগে তো আমার শরীর চলে যাচ্ছে। কেন যে একে এখানে আনতে গেলাম? অযথা একটা মস্ত বড় আপদ আব্বু আম্মু আমার ঘাড়ে চাপিয়ে দিল। ইস, কেন যে বিয়েটা করতে গেলাম? যত তাড়াতাড়ি সম্ভব একে বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে, নইলে আমার জীবনটা হেল করে ছাড়বে। সকালে ঘুম থেকে উঠলাম তাড়াতাড়ি, অফিস যেতে হবে, অনেক কাজ বাকি পড়ে আছে। নিজের জন্য ও মিশুর জন্য হালকা কিছু ব্রেকফাস্ট তৈরি করলাম। এদিকে আমি ওঠার কিছুক্ষণ পর মিশু ঘুম থেকে জেগে উঠল। এই শোন, আমি এখন অফিসে যাচ্ছি, ফিরতে রাত হবে। তো আমাকে কেন বলছিস? তুই অফিসে যাবি না কোথায় যাবি সেটা তোর নিজস্ব ব্যাপার, এতে আমাকে বলার আবার কি আছে? না, বলে যে উচিত মনে করলাম, তাই বললাম। আচ্ছা চলে। ও হ্যাঁ, টেবিলের প্লেটে ব্রেকফাস্ট রাখা আছে। আমি কিছু না বলে বাসা থেকে বের হয়ে এলাম। তারপর সোজা অফিস। এই কিছুদিনে অফিসে আমার জন্য অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, সবকিছু আগে গুছিয়ে নিলাম। কাজ শেষ করতে করতে প্রায় রাত হয়ে গেল। কি শাকিল সাহেব, বাসায় যাবেন না? যাব কিছুক্ষণ পর, আগে কাজগুলো শেষ করে নেই।
আরে বাকি কাজগুলো কালকে করিয়েন। চলেন এখন বাসায় যাই। জি চলেন। তারপর অফিস থেকে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে কলিং বেল চাপলাম, কিন্তু কেউ দরজায় খুলছে না। কয়েকবার বেল চাপার পর দরজা খুললাম। কি ব্যাপার, এতবার বেল চাপছিস কেন? কেন মানে? বাসায় ঢুকবো না আমি? আর দরজা খুলতে এত দেরি হলো কেন? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে তোর জন্য সারাক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকবো? তোর কাছে বাসার আর একটা চাবি ছিল না? ওটা দিয়ে খুলতে পারছিলি না? আর কিছু না বলে বাসার ভিতরে ঢুকে গেলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এদিকে পেটে লেগেছে অনেক খিদে। বাইরে এসে দেখে মিশু খাবার টেবিলে বসে খাওয়া শুরু করেছে। গরুর মাংসর সাথে আর কি যেন। আমি কিছু না বলে খাবার টেবিলে বসে পড়লাম। শুধু খাওয়ার বাটিতে হাত দেব এমন সময়। এই কি ব্যাপার, তুই এগুলোতে হাত দিচ্ছিস কেন? দে এগুলো। কেন মানে? আমার খিদে লাগেনি? খাবো সেই জন্য নিচ্ছে। না, তুই এগুলোতে হাত দিবি না। এগুলো আমি রান্না করছি। তো তো আবার কি? তোর খিদে লাগলে নিজে রান্না করে খা, আমার রান্না করা খাবারে হাত দিবি না। হাজব, আমি এখন রান্না করবো নাকি? তাছাড়া খাবার তো এখন অনেকগুলো আছে, এগুলো দিয়ে আমার হয়ে যাবে। বললেই হলো। খাবারের ফ্রি পেয়েছিস নাকি? আমি এগুলো ফ্রিজে রেখে দেব কালকে খাবার জন্য। তুই খেতে চাইলে নিজে রান্না করে খা। খবরদার আমার রান্না করা খাবারের দিকে নজর দিবি না। হয়েছে, আর বলতে হবে না। আমিও আমার নিজের রান্না নিজে করতে পারবো। আমারও তোর হাতে রান্না করা খাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই। রাগ দেখিয়ে টেবিল থেকে উঠে এলাম। তারপর সোজা কিচেনে। যেহেতু আগে একাই থাকতাম তাই রান্নাও নিজে করতাম, কিন্তু এখন কেন জানি এই রাতের বেলা আর রান্না করার কোনো ইচ্ছে নাই। কেমন মহাভারত অশুদ্ধ হয়েছে তো। যদি ওর রান্না করা খাবারগুলো খেতাম। কোনো রকমে নিজের জন্য হালকা পাতলা রান্না করলাম। তারপর সেগুলো খেয়ে পরের দিন ঘুম থেকে উঠে নিজের জন্য নাস্তা তৈরি করে পেতনিটার জন্য নাস্তা তৈরি করলাম। তারপর আবার অফিস। রাতে তাড়াতাড়ি করে বাসায় ফিরলাম। ফেরার সময় বাজার থেকে রান্না করার জন্য কিছু বাজারও আনলাম। তারপর বাসায় এসে আগে রান্না করার জন্য রান্নাঘরে দৌড়। ও হ্যাঁ, আজকে আর বাসায় এসে কোনো কলিং বেল টেল বাজায়নি। নিজের কাছে দরজায় যে চাবিটা ছিল ওটা দিয়ে খুলছে। শোন, তোকে কিছু কথা বলার ছিল। তো বল। দেখ, আজকের পর থেকে আমার সব কাজ আমি নিজেই করব। তোকে কোনো দরদ দেখাতে আসতে হবে না। আমার কি ঠেকা পড়ছে নাকি তোর কাজ করতে যাব? নিজের কাজেই শান্তি পাই না। সেটাই বলে রাখলাম। আমি রান্না বান্না যা কিছু করার আছে সব আমার জন্য করব, আর তোরটা তুই নিজে করবি। ও হ্যাঁ, তুই যে আমায় একটা কথা দিয়েছিলি, সেটা কি ভুলে গেছিস? কতদূর কি হলো? না, ভুলিনি। তোর ইউএস আর ভিসা তৈরির এখনো 6 মাস সময় লাগবে। আমি আজকে অফিস শেষে বাসায় ফেরার পথে সবকিছু শুনে এসেছে। 6 মাস? এত সময় লাগবে? এতদিন তাহলে আমি এখানে বসে বসে কি করব? সেটা আমি কি করে বলবো? চাইলে যতদিন না তুই পড়াশোনা করার জন্য ইউএস যাচ্ছিস ততদিন এখানকার একটা কলেজে ভর্তি হতে পারিস। সেটা আমিও ভাবছি। তাহলে পরশুদিন তোকে এখানকার কাছের একটা কলেজে ভর্তি করে দেব। জি না, আপনাকে আমার কথা এত ভাবতে হবে না। তাছাড়া আমি কোনো বাচ্চা মেয়ে নই, আমি নিজের কাজ নিজে করে নিতে পারবো। যেটা তোর ইচ্ছে। এভাবে চলতে থাকলো কিছুদিন। একই বাসায় দুজন দুজনের মতো থাকে। ও ওর মতো চলে আর আমি আমার মতো। আমাদের মাঝে খুব বেশি তেমন কথা হয় না। যা হয় তা শুধু যদি কোনো দরকার থাকে তাহলে। এদিকে মিশু এখানকারই একটা কাছের কলেজে ভর্তি হয়ে গেছে। মেয়েটা পড়াশোনার দিকে অনেক মনোযোগী। এটা এই কিছুদিনে ওকে দেখে বুঝতে পেরেছে। এই শাকিল, কই যাস? দেখতে তো পাচ্ছিস বাইরে যাচ্ছে। আচ্ছা শোন না, আমাকে একটু তোর বাইকে করে কলেজে পৌঁছে দে না। সেই কখন থেকে রিক্সার জন্য দাঁড়িয়ে, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না। এদিকে আজকে আমার কলেজে কিছু জরুরি কাজ বাকি আছে। প্লিজ একটু পৌঁছে দে না আমায়। কিন্তু সাহায্য কর না প্লিজ। ঠিক আছে চল। তারপর ওকে আমার বাইকে করে ওর কলেজে পৌঁছে দিলাম। শুধু ওকে ওর কলেজের গেটের কাছে নামিয়ে দিয়েছে। ঠিক সেই সময় হঠাৎ করে কিছু মেয়ে আমাদের কাছে চলে আসে। আরে শাকিল ভাইয়া, আপনি এখানে? জি, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাদের চিনবেন না, কিন্তু আমরা আপনাকে চিনি। মানে? ডিএক্স শাকিল ইসলাম, এই আইডিটা কি আপনার? আমার। কিন্তু কেন? আপনি এফবিতে গল্প লিখেন তাই না? হ্যাঁ, মাঝে মাঝে লেখার চেষ্টা করি, কিন্তু কেন? জানেন, আমরা সবাই আপনার গল্পের অনেক বড় ভক্ত। শুধু আমরা না, কলেজে অনেক মেয়েই আপনার গল্পের জন্য পাগল। বিশেষ করে আপনার লেখা গল্প শাকচুন্নি। ধন্যবাদ।
এতক্ষণ ধরে মিশু শুধু আমাদের কথাগুলো শুনছিল। ওর মাথায় কিছুই ঢুকছে না। এই কি ব্যাপার, তোরা কি বলছিস? আমি তো তোদের কথার কিছুই বুঝতে পারছি না। তারপর মেয়েগুলো মিশুকে আমার ব্যাপারে সবকিছু করে বলল। ও, তার মানে এই তোদের সেই মহান লেখক যার কথা তোরা আমাকে সারাক্ষণ বলতি। একদম ঠিক, এই সেই লেখক। আচ্ছা এখন এটা বলো, তুমি শাকিলের ভাইয়ার সাথে কি করছো? শাকিল ভাইয়া তোমার কে হয়? ও কি তোমার বয়ফ্রেন্ডস নাকি অন্য কিছু? আরে ধুর, তোরা কি সব শুরু করেছিস? ও আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন আজব? তাহলে কি শুনি? ও হলো আমার কাজিন, আমার খালাতো ভাই। আসার সময় রিক্সা পাচ্ছিলাম না বলে ওর বাইকে করে এলাম। ও, আমরা তো ভেবেছিলাম অন্য কিছু। যাক, শুনে ভালো লাগলো। মানে? না কিছু না। চল ক্লাসে যাই। ঠিক আছে চলো, বাই শাকিল ভাইয়া, আশা করি পরে আবার দেখা হবে। মিশু আর ওর বান্ধবীগুলো সব কলেজের ভিতরে চলে গেল। এদিকে আমিও হাত ছেড়ে বাঁচলাম। ইস বাবা, কি ঝামেলাটাতেই না পড়েছিলাম। তবে একটা ব্যাপার আমার কেন যেন খুব খারাপ লাগলো। মিশু যখন আমাকে ওর ভাই বলে সবার সামনে পরিচয় করে দিল, তখন কেন যেন ব্যাপারটা আমার ভালো লাগছিল না। মনের মাঝে অন্যরকমের একটা চিনচিন ব্যথা অনুভব হচ্ছিল। আচ্ছা, মিশু কি কখনো আমাকে স্বামী হিসেবে মানবে? মিশু যখন আমাকে ওর ভাই বলে সবার সামনে পরিচয় করে দিল, তখন কেন জানি ব্যাপারটা আমার ভালো লাগছিল না। মনের মাঝে অন্যরকমের একটা চিনচিন ব্যথা অনুভব হচ্ছিল। যাক, আমি ওরসব নিয়ে বেশি কিছু ভাবলাম না। যে কাজের জন্য বের হয়েছিলাম সেই কাজে চলে গেলাম। তারপর কাজ শেষ করে বিকেলবেলায় বাসায় ফিরলাম। অবশ্যই কাজটা অফিসেরই ছিল, ভালো লাগছিল না, তাই অফিসে ফোন করে জানিয়ে দিলাম। বাসায় এসে খেয়ে দিয়ে কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু টিভি দেখে। শুধু টিভিটা অন করেছে, ঠিক সেই সময় মিশু চলে এলো। কি রে, কি করছিস? কিছু না, দেখতে তো পাচ্ছিস বসে বসে টিভি দেখছে। তুই তো দেখছি আমাদের কলেজে অনেক ফেমাস, অনেক মেয়েই তোর গল্পের জন্য পাগল। এতে আমার কি করার আছে? না, তোর আবার করার কি থাকবে, এমনিতেই বললাম আর কি। আচ্ছা শোন, সেই তখন থেকে আমার মনে একটা কথা ঘুরঘুর খাচ্ছে, কথাটার উত্তর দিবি? বল। দেখ, আমি কলেজেও আমার অনেক বান্ধবীদের কাছে শুনেছিলাম যে যারা ফেসবুকে গল্প লেখা